ম্যাম সরি ম্যাডাম, আমি ট্রাই করছি কিন্তু কিন্তু বের হচ্ছে না আসলে ম্যাডাম। আমাদের ওই যে স্যার মানে আমাদের মালিক বলেছে কুমড়ো দিয়ে একটা ফ্রুট বাকেট তৈরি করতে, আমাদের একটা ক্লায়েন্ট অর্ডার ছিল ম্যাডাম, আমি ট্রাই করছি। আরে ভাই এখানে কি করছে? ভাইরা প্যারালাইজড? দেখি কি করে। এটা তো মাথায় দাও। মানে কি বলছেন? একবার বলছেন বের কর, একবার বলছেন বের করিস না, মানে কি কি করবোটা কি? আর বাবা তুমি পরে ফুড বাকেট বানিয়ে, এখন তুমি যাও এখান থেকে, যাও যাও তো। এই তুমি ফোনটা একটু রাখো তো, একটা মেয়ের মাথার মধ্যে কুমড়ো ঢুকে গিয়েছে। হ্যাঁ রাখো রাখো। তুমি একদম চিন্তা করো না, আমি এসে গেছি, তোমার মাথা থেকে কুমড়োটা বের করে দিচ্ছি। না 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 ভাইয়া, আপনার বের করতে হবে না। আর তাছাড়া ডক্টর আমাকে বলেছে এটা 1 ঘন্টা আমার মাথায় রাখতে, তাতে করে আমার চুল আরো বড় হয়ে যাবে। তাই বলছি আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। ও আচ্ছা আচ্ছা, তোমাকে ডাক্তার বলেছে এই থেরাপি দিতে? ঠিক আছে, ডাক্তার যখন বলেছে তাহলে 1 ঘন্টা কেন, 4 ঘন্টা বসে বসে দাও তো। তাহলে আমি আর খামাখা তোমাকে বাঁচানোর জন্য আমি বন্ধুর সাথে কথা বলার মিস করলাম। ওকে বল দি। হ্যাঁ হ্যালো। আরে কি ব্যাপারটা কি বলতো আজকাল? তোমাকে মোটে ফোনেই পাওয়া যায় না, এত ব্যস্ত তুমি। আচ্ছা কি করোটা কি? আচ্ছা শোনো, আমি বাসায় কি করি জানো? বাসায় আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোনদের সামনে আমি তো অসুস্থতার ভান ধরি। মনে করো যে বলি যে আমি প্যারালাইজড হয়ে মনে করো যে শুয়ে আছি, প্রচুর ফাঁকি দিই, বুঝতে পারছো? আর যখন বাসায় থাকে না তখন আমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই। আড্ডা বলতে পারো যে ওই মেয়েদের সাথে আর কি ডেটিং করি। কি তার মানে ভাইয়া সুস্থ? আর ভাইয়া আমাদের অপচয় এরকম নষ্টামি করে বেড়াচ্ছে, প্যারালাইস্টের নাটক করে আমাদেরকে পাগল বানানো হচ্ছে। এক্ষুনি দেখছি ব্যাপারটা। আরে বোকার, টাকা কমতে কিসের? শোনো, আমি আমার স্ত্রী সোনা গহনা যা আছে সব বিক্রি করে দিয়েছি, সব মিলে 22 লক্ষ টাকা। আর আমার স্ত্রী যখন বাসায় থাকে না তখন আমার স্ত্রী বলতে চোরে মনে হয় সোনা গহনা নিয়ে গেছে, অথচ আমি তো প্যারালাইজড নাটক করি। আমি যে চুরি করেছি আমার স্ত্রী তো বুঝতেই পারিনি, এখন অব্দি টেরই পাইনি। স্যার, আমাদের এই বিসমিল্লাহ হোটেল বিরিয়ানির জন্য বিখ্যাত। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, কোনটা লাগে স্যার? আচ্ছা রাখো ফোনটা, আমি পরে কথা বলছি। ওইটা তুমি তো ভালো করে জানো যে দুনিয়ার সবার জন্য এটা রেস্টুরেন্ট হলো, আমার জন্য কিন্তু অন্য কিছু। ও আচ্ছা, এতক্ষণ আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার তো বিরিয়ানি কিছুই লাগবে না, আপনার যা লাগবে সেটা তো আমি জানি। আপনি তো আমাদের স্যারের বন্ধু মিস্টার দীপরাজ, তাই না? আর শোন, ওকে গিয়ে বল যে রেডি হতে, আর জানা যে আমি আসছি, আর আমাকে যেন স্বাগতম জানায়। হ্যাঁ হ্যাঁ, আপনার মাহিমা অনেক আগে এসে বসে আছে, পাশের রুমে রেডি হয়ে আছে। আমি তাহলে যাই, তাকে বলি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আসার জন্য, ঠিক আছে? আরে এখন যা তো, যে বল যে দীপরাজ এসেছে, মাইমাকে বল, যা যা। আগে আমাকে স্বাগতম করো, তারপর না হয় তুমি তোমার ওই গার্লফ্রেন্ডকে স্বাগতম করো। দেখো ভাইয়া, একদম নাটক করবে না। তোমার সব নাটক না এখন আমার কাছে একদম পরিষ্কার। আর তুমি তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি এইরকম করে বিছানায় পড়ে থাকার নাটক করে এইভাবে কাটিয়ে দেবে, আরাম করবে, আর আমাদেরকে দিয়ে কষ্ট করাবে? আচ্ছা তুমি কি জানো তোমার এই অসুস্থতার কারণে ভাবি এখন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে। সে আগে কত রানীর মতো থাকতো, আর এখন এখন তার কি অবস্থা হয়ে আছে। আর আমার কথা তুমি একবারও ভাবার চেষ্টা করলে না? আমি পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি এখন চাকরি করছি, কারণ তোমাকে সুস্থ করতে হবে এজন্য। আর তুমি কি না সেই আমাদের টাকায় অসুস্থতার ভান ধরে বিভিন্ন মেয়েদের সাথে নষ্টামি করে বেড়াচ্ছ? তুমি তো কোনো ভাই হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি যদি আসলে আমার ভাই হতে তাহলে তুমি কখনোই কাজটা করতে পারতে না। তুমি দিনের পর দিন আমাদের সাথে নাটক করে গেছো, আমাদেরকে ব্যবহার করে গেছো শুধুমাত্র তোমার আরাম আয়েশের কথা চিন্তা করে। তুমি একবারও আমার কথা ভাবের কথা চিন্তা করোনি। আমার তো তোমাকে ভাই বলে ডাকতেই না ঘেন্না হচ্ছে। আমার তো ইচ্ছে হচ্ছে তোমার গালে কষি একটা চড় মারি। তুমি তুমি কি করেছো? তুমি ভাবির বিয়ের গহনা পর্যন্ত বিক্রি করে ফেলেছো। আচ্ছা তুমি একবার চিন্তা করলে না, তোমার ছোট ছোট 2টো বাচ্চা আছে, এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? শুধুমাত্র নিজের অপকর্মের কারণে এতগুলো মানুষকে বিপদে ফেলতে একবারও তোমার বিবিকে বাঁধলো না? আমি তো ভাবতেই পারছি না যে বাবা মা তোমার মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে। বোন, দেখ না, আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। আজ থেকে আমি কথা দিচ্ছি আমি সব ঠিকঠাক করে করবো, আমি এরকম নাটকটা করবো না। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। কি ভুল হয়ে গেছে? ভুল তোমার হয়নি, ভুল হয়েছে বাবা মার, যে তোমার মতো একটা অসভ্য চরিত্রহীন লোককে জন্ম দিয়ে। ভাগ্যিস আজকে বাবা মা বেঁচে নেই। বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই অবস্থা দেখে না তারা এমনিতেই মরে যেত। আর তোমাকে মাফ করে দিব প্রশ্নই আসে না। আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমাকে কষিয়ে 2টো থাপ্পড় মারি, কিন্তু না,
বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি, তাই তোমার গায়ে হাত তুলতে পারছি না। তবে হ্যাঁ, তোমার এই অপকর্মের শাস্তি তুমি অবশ্যই পাবে। আমি এক্ষুনি বাসায় গিয়ে ভাবিকে সবকিছু বলে দিব, আর ভাবিকে আমি এটাও বলে দিব যাতে সে তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। তোমার মতো একটা নোংরা চরিত্রের লোকের সাথে সাথে কখনো না থাকে। বোন, বোন, কথাটা শোন। বোন। ভাইয়া, আমার জুতার চেঁচাটা খুলে গেছে, একটু লাগিয়ে নি। হ্যাঁ, তাড়াতাড়ি করতো। আপু, আপনার ভাইয়া আপনাকে জুতাটা ভালোবেসে গিফট করেনি, জুতার মধ্যে জিপিএস লাগিয়ে দিয়েছে যাতে করে আপনাকে হাতে নাতে ধরতে পারে। ভাইয়া আমাকে হাতে নাতে ধরতে চায় না? চলো ভাইয়া। চল চল চল, তাড়াতাড়ি চল। রবি, তুমি আজকে আমার অনেক বড় একটা উপকার করেছো। ভাইয়া কিনা আমার জুতার মধ্যে জিপিএস লাগিয়ে রেখেছিল যাতে করে সে আমাকে ধরতে পারে। ভাগ্যিস তুমি আমাকে বলেছো, তা না হলে তো ধরাই পড়ে যেতাম। আচ্ছা ধরো, এই জিপিএসটা তোমার কাছে রাখো, তুমি আমার হয়ে মেডিকেলে চলে যাবে, তাহলে ভাইয়া জানবে যে আমি মেডিকেলেই আছি। আর আমি যাবো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, ও অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। এই নাও, এই টাকাটা তুমি রাখো, তুমি কিছু একটা খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি আজকে ভালো একটা কাজ করেছো। তোমার জুতা থেকে যদি জিপিএসটা রবিনের পকেটে না দিয়ে আসতে, তাহলে তোমার ভাই এসে আমাকে জুতা দিয়ে মারতো। আরে তো বুদ্ধি থাকবে না আমার? আর তাছাড়া আমি তো এমনি আর ডাক্তারি পড়ছি না। ভাইয়ার যদি পুলিশের ব্রেন হয়ে থাকে, আমারও তো ডাক্তারি ব্রেন নাকি? হ্যাঁ ঠিক বলেছো। ওই যে খাবারটা মনে হয় চলে আসছে, আমার না প্রচুর ক্ষুধা লাগছে। এই দরজা খোলা আছে, ভিতরে আসো। খাবার আসেনি, তো ভাই এসছে। ভাইয়া, তুমি এখানে? তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? আমিও তো জিপিএসটা খুলে রবির পকেটে দিয়ে এসেছিলাম। এখানে কি শুভেচ্ছার চার্টটা আছে? কি রে আপু, ভাইয়া, তোমরা এখানে? রবি, তুই এখানে কি করছিস? আমি তো শুভেচ্ছার চাদরটা নিতে এসেছি, এখানে উনি রাতে ছিল, এই জন্য আমাকে শুভেচ্ছা পাঠাইলো। আর চার্জারটা আনতে যেতে হবে। আমি যে কি করি, এই রবি 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 বাবা, শোনো না, আমি গতকাল রাতে এখানে একটা গেস্ট হাউস আছে রেড ডালিয়া, ওটাতে ছিলাম। আমার চার্জারটা আমি ভুলে ফেলে এসেছি। এখন যদি আমি চার্জার আনতে ওখানে যে আমার ক্লাস নিতে দেরি হয়ে যাবে। তুমি তো জানো আমি ক্লাস সম্পর্কে কতটা পাংচুয়াল। তুমি কাইন্ডলি কি একটু যাবা? স্যার, আমি তো বাসাটা চিনি না। শোনো, একদম কাছে, এই যে দেখো, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটার 6th ফ্লোরে যাবা, 6A তে গিয়ে বললেই হবে সৈকত স্যারের চার্জারটা। একটু যাও বাবা। আচ্ছা ঠিক আছে স্যার, যাও যাও। ওকে স্যার। যাক বাবা, বাচ্চা গেলো, আমি ক্লাসে যাই। ভাইয়া, ভাইয়া তুমি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। এইটাই আমার শেষ ভুল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এরপর আর কখনো ভুল করবো না। আর এই ছেলের সাথে আমি আর কখনো যোগাযোগ করবো না। প্লিজ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি আইনের লোক, আমার নজরে ভুলের কোনো ক্ষমা নেই, সাজা আছে। আর তোর সাজা হচ্ছে আজকের পর থেকে বাসার বাইরে যাওয়া নিষেধ তোর। আজকের পর থেকে পড়াশোনা তোর সব বন্ধ। আমি তোকে বিয়ে দেবো। আর তুই মেডিকেল পড়ো একটা ছাত্রী, তুই এই সমস্ত লাফাঙ্গা ছেলেগুলোর সাথে প্রেম করিস? চল, হ্যাঁ চল চল। আমার স্ত্রীর সাথে রোজ রোজ এই ধরনের অশালীন কার্যক্রম হচ্ছে। আজকে আমাকে ধরতেই হবে। এই যন্ত্রটাই আমার অস্ত্র। আজকে তোমাকে আমি কি বাবা, ভিডিওটা কি দেওয়া? তারা কি দিয়েছে? উফ, হাতের চিকিৎসাটা করতে হবে। আচ্ছা, তুমি কি ধরতে পেরেছিলে তোমার সাথে বাজে কাজগুলো কে করার চেষ্টা করছিল? হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছিলাম যে তোমার ভাইয়ের উপরে আমার সন্দেহ হচ্ছে। আর কাল রাতে ঠিক তাই ঘটেছে। তুমি জানো কাল রাতে কি হয়েছিল? আমি ঠিক আগের মতোই ঘুমিয়ে পড়েছিলাম, তখন তোমার বড় ভাই আমার রুমে আসে। আসার পরে সে
আগে যে খারাপ কাজগুলো করতো সেগুলো করারই চেষ্টা করেছে, কিন্তু ওই যে টাকাটা সেটার জন্য সে পারেনি। তখন সে তাড়াতাড়ি করেই রুম থেকে বের হয়ে গেছে। এমনকি তাকে সকাল থেকে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। তাকে আমি সকাল থেকে কিন্তু 10 বার ফোন করেছি, কিন্তু সে আমার ফোন ধরছে না। ব্যাপারটা আসলেই সন্দেহজনক। আচ্ছা, আমি দেখছি ওকে একটা কল করে। তাই তো, সুইচ অফ বলছে। ব্যাপারটা আসলেই তো সন্দেহজনক। বুঝতে পেরেছো তার মানে? আমি বরং পুলিশ কল করছি। আরে ছোট, তুই চলে এসছিস? আমিও চলে এসছি। হ্যাঁ ভাইয়া, আমি একটু আগেই চলে আসছি। তুমিও চলে আসছো? হ্যাঁ, আমিও চলে এসছি। ভাইয়া, তোমার হাতে ব্যথা পেলে কি করে? তেমন কিছু না, ওই রান্না করে একটু কাজ করছিলাম, তাই ছুরির কোনা লেগে একটু কেটে গেছে, তাই ডাক্তার কাছে গিয়েছিলাম। আচ্ছা, আমি একটু দেখি কি হয়েছে, ব্যথাটা দেখি। আর দেখি না, আর কত মিথ্যে কথা বলবে তুমি ভাইয়া? এটা কোনো ছুরি দিয়ে কাটা নয়। স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার হাতে বেশ কতগুলো তার কাটা ফুটেছিল, সেখান থেকে ক্ষত হয়েছে, আর তুমি ব্যান্ডেজ করে চলে আসছো। তুমি যে মিথ্যে কথা বলছো সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত। আমি এই তার কাটাগুলো টেকনিক করে আফরিনের পিঠে রেখে এসেছিলাম, ওর ওড়না দিয়ে ঢেকে, যাতে করে জাস্ট আমি ধরতে পারি যে ঘটনাগুলো কে ঘটাচ্ছে। আচ্ছা শোনো, তোমাকে না আমার কিছু জরুরি কথা বলার আছে। আচ্ছা, কি কথা বলো? আমি জানি না যে কথাগুলো শোনার পরে তুমি কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু কথাগুলো শোনার পর না তোমার একটু অদ্ভুত লাগতে পারে। কি করে যে তোমাকে কথাগুলো বলি। আচ্ছা, তুমি আমার ওয়াইফ, সো তোমার যদি জরুরি কোনো কথা থাকে সেটা তো অবশ্যই আমাকে বলবে, আমি শুনবো। এভাবে বলার কি আছে? আসলে তুমি অফিসে যাওয়ার পরে আমি যখন বাসায় ঘুমিয়ে পড়ি, তখন আমার কাছে মনে হয় কেউ আমার রুমে ঢুকেছে আর আমার সাথে খারাপ কিছু করে, আমাকে বাজে বাজে স্পর্শ করে, কিন্তু আমি কেন যেন কোনোভাবেই সেটা প্রতিবাদ করতে পারি না। আমি বুঝতে পারছি না আমার সাথে এগুলো কি হচ্ছে। আচ্ছা, তুমি এসব কি বলছো বলো তো? এই বাড়িতে তুমি আমি ছাড়া বড় ভাইয়া আছে আর ছোট আছে, তাছাড়া ওদের তো রুম আলাদা। আমি তো ওদেরকে কোনোভাবে অবিশ্বাস করতে পারি না, সন্দেহ করতে পারি না। না, বড় ভাইয়ার উপরে আমার কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে তোমার ছোট ভাই ওই এসব করছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তুমি যা বলছো ঠিক। কি করা যায় বলো তো? আমার তো নাইট ডিউটি পড়ে বেশিরভাগ সময়, এই জন্যই সেফটি হিসেবে ছোট কিনে রেখেছি, ভাইয়ার জবের জন্য ভাইয়া কিনে রেখেছি। আচ্ছা শোনো না, কালকে যখন আমি নাইট শিফটে ডিউটির জন্য যাব, তুমি রোজ যেভাবে ঘুমাও সেভাবে ঘুমিয়ে পড়বে, বাকিটা আমি আমার মতো বুঝে নেব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করতে হবে যে কে এসব করছে। ছোট, এই ছোট, আমাকে একটা সুযোগ দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে একটা সুযোগ দে। সরি। ছি ভাইয়া, আমি তো আপনাকে বড় ভাইয়ের মতো কোনো রেসপেক্ট করতাম, নিজের বড় ভাই বলে মানতাম, আর সে কিনা আপনি আমার সাথে এই ধরনের বাজে কাজ করলেন। হ্যাঁ, আমি তো শুধু আপনাকে বড় ভাই বলে মানিনি, আমি তো আপনাকে নিজের বাবার মতো করে মনে করতাম, কারণ বড় ভাইরা নাকি বাবার সমতুল্য হয়, আর সে আপনি। ফ্রেন্ড, তুমি থামো, ওর সাথে আমি কথা বলছি। ভাই এটা কি? তুমি আমার ইমেজটা আমার ওয়াইফের কাছে কি রাখলে? তোমার ইমেজ তো গেছে গেছে, আমাকে ছি ছি ছি, আমি ভাবতে পারিনি। তুমি আমার বড় ভাই, আমি তোমাকে গ্রাম থেকে এখানে কেন নিয়ে এসেছি? যাতে তুমি এখানে আয় রোজগার করতে পারো, আয় রোজগার করে তুমি ভাবিকে বাচ্চাদেরকে শহরে নিয়ে আসতে পারো, তোমাদের একটা আলাদা লাইফ হোক, আলাদা একটা ফ্যামিলি হোক। আমি তোমার ভালো চেয়েছিলাম ভাই, আর তুমি তুমি সুযোগ বুঝে আমার স্ত্রীর সাথে, লজ্জা করো না তোমার? আর আফরিন ভেবেছিল আমার ছোট ভাইটা ওর রুমে যায়, কারণ ও না কোনোদিন বিশ্বাসই করতে পারেনি তুমি ওর সাথে এই ধরনের আচরণ করতে পারো। কারণ কি জানো ভাই? ও তোমাকে নিজের বড় ভাই মনে করতো, বড় ভাই, আর তুমি এই কাজটা করতে পারলে? তোমাকে তো আমার নিজের বড় ভাই ভাবতেই ঘৃণা হচ্ছে। আমার তো এই ভেবে ঘৃণা হচ্ছে যে আমি তোমার ছোট ভাই। ভাই রে, আমি জানি, আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করে বলছি। আমি সত্য কথা বলছি, আমি কখনো এরকম ভুল করবো না। আমি মানছি যে আমার পরিবারকে চালানোর জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু এসে আমি একটু বিপদে চলে গেছি। আমি কথা দিচ্ছি আমি কখনো এরকমটা আমার হবে না। সেই সুযোগটাই তুমি পাবে না ভাইয়া, কারণ আমার কাছে আমার স্ত্রী মানে আমার আত্ম অহংকার, আমার কাছে আমার স্ত্রী মানে সম্মান। তুমি একবার যা করেছো, দ্বিতীয়বারটি আমি সেই সুযোগটা দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হয় আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। ছোট, বের হয়ে যাও।